শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাবিলা ফেরদৌস। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এনসিপির মার্চ টু গোপালগঞ্জের সমাবেশ স্থল ও গাড়ি বহরে হামলা, ইউএনও ও পুলিশের গাড়িতে আগুন, শহর জুড়ে 144 ধারা, পুলিশ সেনার পাশাপাশি বিজিবি মোতায়েন। জুলাই শহীদ দিবসে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। রংপুরের শহীদ আবু সাইদের প্রতি শ্রদ্ধা, দ্রুততম সময়ে বিচার কাজ শেষ করার দাবি পরিবারের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। সমাবেশ স্থলে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ হয়। এর আগে সকালে পুলিশ ও ইউএনওর গাড়িতে হামলা ও আগুন দেয়া হয়। নিষিদ্ধ ছাত্রলীগ হামলা চালিয়েছে অভিযোগ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এনসিপি নেতারা আশ্রয় নিয়েছেন পুলিশ সুপারের কার্যালয়ে। কিছুক্ষণ আগে অভিযান চালিয়ে হামলাকারীদের সরিয়ে দিতে শুরু করেছে সেনাবাহিনী। ডেস্ক রিপোর্ট। সকাল 11:15টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা বরিশালের সার্কিট হাউস থেকে সড়ক পথে কোটালীপাড়া হয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। তাদের বাধা দিতে পথে গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়। এ সময় দুটি আলাদা জায়গায় স্থানীয় ইউএনও এবং পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে আহত হন পুলিশের 3 সদস্য। এনসিপি নেতারা শহরের পৌর মুক্ত মঞ্চে সমাবেশস্থলে পৌঁছানোর আগেই সেখানে হামলা হয়। এ সময় সেখানে চেয়ার ও মঞ্চ ভাঙচুর করে হামলাকারীরা। সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ হলে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা বিভিন্ন দিকে চলে যান। বেলা 2টার দিকে গোপালগঞ্জে পৌঁছে সমাবেশ করেন এনসিপি নেতারা। এ সময় নেতাকর্মীরা অভিযোগ করেন মুজিববাদীরা তাদের উপর হামলা চালিয়েছে। তারা এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দেন। আজকের এই দিনে আবু সাইদ শহীদ হয়েছিলেন, আমাদের ওয়াসিম শহীদ হয়েছিলেন, আমাদের 6 জন শহীদ হয়েছিলেন। সেই শহীদের রক্তের শপথ মুজিববাদীদের আমরা বাংলাদেশে গোপালগঞ্জে আর কোনোদিন দাঁড়া হতে দিব না। সমাবেশের সময় এনসিপি নেতারা তাদের ফেরার পথে হামলা হতে পারে বলে শঙ্কাও জানান। পথসভা শেষে মাদারীপুরে যাওয়ার পথে গোপালগঞ্জের চৌরঙ্গীর মোড়ে এনসিপির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও সেনাবাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। হামলার শিকার এনসিপি নেতারা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা ও পুলিশের পাশাপাশি 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শহরে জারি করা হয়েছে 144 ধারা। কাউসার আহমেদ, মাছরাঙা নিউজ ডেস্ক। এদিকে জুলাই পদযাত্রার কর্মসূচিতে কাল রাজবাড়ীতে পদযাত্রা ও পথসভা করবে এনসিপি। এতে দলের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। দুপুরে রাজবাড়ীতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা বলেন, নির্দিষ্ট একটি রাজনৈতিক দল ও গোষ্ঠী তাদের হুমকি দিচ্ছে, তবে সর্বস্তরের মানুষ পাশে আছে উল্লেখ করে বলেন তারা ভীত নয়। কালকের পদযাত্রা কর্মসূচিতে অন্তত 14,000 মানুষের সমাগম হবে বলেও দাবি করেন স্থানীয় এনসিপির নেতারা। যথাযথ মর্যাদায় সারা দেশে পালন করা হচ্ছে জুলাই শহীদ দিবস। এ উপলক্ষে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। শহীদদের রুহের মাগফিরাত কামনায় সব মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। কোটা বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ নিহত হন। এই দিনটিকে সরকার জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে। জুলাই শহীদ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় সভাপতি ছিলেন জেলা প্রশাসক। মানিকগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদদের স্মরণে বিশেষ দোয়া করা হয়। পরে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আব্দুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে জুলাইয়ের গল্প বলা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া গাইবান্ধা, খাগড়াছড়ি, টাঙ্গাইল সহ সারা দেশে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। কবর জিয়ারত সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে পালিত হয়েছে শহীদ আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী ও জুলাই শহীদ দিবস। সকালে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শওকত আলী, রংপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। সকাল 9টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো ব্যাজ ধারণ করে একটি শোক র্যালি অনুষ্ঠিত হয়। উদ্বোধন করা হয় আবু সাঈদ তোরণ ও মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর ও আবু সাঈদ চত্বর স্মৃতিস্তম্ভ স্থাপনের কাজ। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। রংপুরে 21 শহীদের স্বজনরা ছিলেন বিশেষ অতিথি। যদি আবু সাঈদের প্রতি, মুগ্ধর প্রতি, ইয়ামিনের প্রতি আরো অনেক শহীদের প্রতি বিচার করতে হয়, বিচার করতে হবে সমাজটাকে সত্যিকার অর্থে বদলে দিয়ে। শুধুমাত্র একজন অপরাধীকে ফাঁসি দিলেই বিচার হয় না। যদি সত্যিকার অর্থে বিচার চাই তাহলে আমাদের বৈষম্যহীন সমাজ গড়তে হবে, তাহলে আমাদের ন্যায় এবং সমতা ভিত্তিক সমাজ গড়তে হবে। বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে আমি তো বলতে পারি না যে এই সময়ের মধ্যে বিচার করতে হবে, এত হস্তক্ষেপ করা হয়। কিন্তু আমি যেটুকু খবর জানি, আমার সাথে প্রসিকিউশন টিমের কথা হয়, আমি নিশ্চিত, আমার দৃঢ় বিশ্বাস আমাদের সরকারের শাসন আমলে আপনারা আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার দেখে যাবেন। এক বছরেও আবু সাঈদ হত্যা মামলার তেমন কোনো অগ্রগতি না হওয়ায় হতাশ তার পরিবার, সহপাঠী ও আন্দোলনকারীরা। দ্রুততম সময়ে বিচার কাজ শেষ করার দাবি তাদের। রংপুর থেকে স্টাফ রিপোর্টার ফুয়াদ হাসানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত বছরের 16 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে পুরো দেশ যখন উত্তাল, সে সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তার মৃত্যুর পর বৈষম্য বিরোধী আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। এক বছরও এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত না হয় হতাশ আবু সাঈদের পরিবার। সন্তান হত্যার দ্রুত বিচারের দাবি আবু সাঈদের স্বজনদের। কষ্টই না আগে কৃষক, আমার ছেলেকে আমি দেখতে পাচ্ছি না, তাই জন্য আমাকে মনে দুঃখ লাগে। আবু সাঈদের হত্যাকাণ্ডের বিচার চাই। আমার সরকারের কাছে দাবি যে আবু সাঈদ, বীর শ্রেষ্ঠ আবু সাঈদ শহীদ দিবস হিসাবে যেন নামকরণ করা হয়, এটাই আমার দাবি। শহীদ আবু সাঈদের যে আত্মত্যাগ মানুষকে অনুপ্রাণিত করছিল জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নামে আসার জন্য। আমরা এই রাষ্ট্রে আর কোনো বৈষম্য দেখতে চাই না, নাগরিকের সুবিচার নিশ্চিত হয়, এরকম আমরা একটা রাষ্ট্র দেখতে চাই। বিচার কাজ দেরি হওয়ায় ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এখন পর্যন্ত কিন্তু সম্পূর্ণ চার্জশিটের তালিকাটি প্রকাশ করা হয়নি, সেহেতু কাকে সেখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং কাকে সেখানে বাদ দেওয়া হচ্ছে সেই বিষয়টা নিয়ে আসলে আমরা অত্যন্ত হতাশ। আমি আবু সাঈদ হত্যা মামলার 1 নম্বর সাক্ষী। আবু সাঈদ হত্যা মামলা কোথা থেকে কিভাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গেল আমি আজ পর্যন্ত জানি না, বা সাক্ষী হিসেবে যে আমাকে রিপ্রেজেন্ট করা উচিত ছিল বা জানার উচিত ছিল। ধরলাম সাক্ষী না, বাট আমি তো একজন প্রত্যক্ষদর্শী। আমরা তো আমাদের সামনেই তো ঘটে গেছে, সবকিছু ঘটনা ঘটে গেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে বলে জানান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই মামলাটা যেন দ্রুত গতিতে এই যারা আসামি যে চিহ্নিত করা হয়েছে তাদের যেন দ্রুতভাবে সুষ্ঠুভাবে বিচার করা হয় এবং তাদের জন্য গ্রেপ্তার করা হয়। আবু সাঈদের হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 30 জনের সম্পৃক্ততা পেয়েছে। এদের মধ্যে 4 জনকে গ্রেফতার করা হলেও বাকি 26 জনকে এখনও গ্রেফতার করতে পারেনি প্রশাসন। মাছরাঙা, নিউজ ডেস্ক। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল।
গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে বের হয় বিক্ষোভ মিছিল। শহরের প্রধান সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে জেলা স্বেচ্ছাসেবক দল। দেশব্যাপী আইনশৃঙ্খলা অবনতি ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীর মাজিদিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। কুমিল্লায় দেশব্যাপী মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিনষ্ট এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ জেলা বিএনপি ও লাকসাম উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন। এছাড়া রাজবাড়ী, খাগড়াছড়ি, গাইবান্ধা, ভোলা, ঠাকুরগাঁও সহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। এবার চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। চট্টগ্রামে রাস্তাঘাটের বেহাল দশায় চরমে পৌঁছেছে মানুষের ভোগান্তি। বর্ষার কারণে মেরামত করতে আরও সময় লাগবে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিস্তারিত জানাচ্ছেন মোহসেনাত শিহাব, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। এ দৃশ্য চট্টগ্রামের সিডিএ আবাসিক এলাকার। দীর্ঘ 1 বছর ধরে উঁচু নিচু ভাঙা পথ যাত্রীদের দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত রোলার কোস্টারে চড়ার ভীতিকর অভিজ্ঞতা। সামান্য বর্ষায় পানি জমে প্রায় উল্টে পড়ে রিক্সা, মোটরবাইক। গাড়ি উল্টে যায়, প্যাসেঞ্জার নিয়ে বাঙ্গার ভিতরে স্ক্রুপ চলে যায়, আমাদের ক্ষতি হয়, বুকে হাড্ডিতে ব্যথা করে বাঙ্গাতে। বেশি ভাড়াও মারতে পারতাছি না এই বাঙ্গার কারণে, কষ্ট হয়ে যাও। আগে অনেক কিছু রুজি করতাম, এখন অল্প রুজিতেই যথেষ্ট। রাস্তার বাঙ্গার কারণে রুজি করতে পারি না। গাড়ির এটা নষ্ট হয়ে যায়, ওটা নষ্ট হয়ে যায় বাঙ্গার কারণে। এই এলাকার পাশেই আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল। প্রতিদিন শত শত রোগী ও তাদের আত্মীয় স্বজনকে হাসপাতালে যেতে হয়, পাড়ি দিতে হয় এই ভাঙা রাস্তা। দীর্ঘদিন ধরে এখানে যাওয়া আসা করতেছি, রাস্তাটার অবস্থা খুবই খারাপ। আমরা যারা সাধারণ জনগণ চলাফেরা করতেছি, আমাদের আসলে খুব কষ্ট হচ্ছে। রাস্তার এই অবস্থাতে এত বড় একটা মেডিকেল, রাস্তাটা এখনো ঠিক করতেছে না। আজকে 2 বছর ধরে এরকম। গতকালকেও একটা রিক্সা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে উল্টে গেছে। তারপর ওই সাইড দিয়ে মোটরসাইকেল একটা উল্টে গেছে, ওনারা ঠিক করতেছে না। কোরবানের আগে আসি, এখানে একটু ইট পাথর মারি গেছিল, এভাবে পরে রাখছে, বলছে ঈদের 10 দিন পরে কাজ দেবে। আর দেখিনি ওনাদেরকে। একই অবস্থা হালিশহর, ইপিজেড 2 নম্বর গেট, মুরাদপুর সহ বিভিন্ন জায়গার। সিটি কর্পোরেশন বলছে চলতি বর্ষা মৌসুম শেষ হওয়ার পর এসব মেরামতের কাজ করা হবে। তবে বেশি ক্ষতিগ্রস্ত রাস্তা আপাতত চলাচল উপযোগী করা হচ্ছে। অনেকগুলো রাস্তা আমরা কিন্তু টেন্ডার করে দিয়েছি। এগুলো কিন্তু এডিপির আন্ডারে আমাদের যে 2,500 কোটি টাকা যে প্রকল্পের আওতাধীন অনেকগুলো রাস্তা কিন্তু এখনও পর্যন্ত কাজ শেষ হয়নি, চলমান আছে। এগুলো মাঝখানে একটি আপনার পরিবর্তিত পরিস্থিতিতে কন্ট্রাক্টরদের পাওয়া যায়নি, ওরা পালিয়ে গেছে, অনেক কাজ করতে কমফোর্ট ফিল করে নাই, ওরা কনফিডেন্স পায় নাই বিল পাবে কিনা। সেই জন্য এই রাস্তাগুলো আমরা নিজেরা আবার নতুন করে টাকা দিয়ে মেনটেন্যান্স ওয়ার্কে যাইও নি, কারণ অলরেডি যেহেতু এটা বাজেটে ধরা আছে, ধরা আছে, এগুলো এখন আমরা করে ফেলবো। এই বর্ষা মৌসুমটা আমাদেরকে একটু দিতে হবে। ইনিশিয়ালি যতটুকু করা যায় আমরা মেরামত করে দিব। এরকম যেখানেই আমরা কমপ্লেন আসছে, আমাদের যে অ্যাক্সিয়েন আছে প্রতিটা জোনে তাদেরকে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে। স্থানীয় বাসিন্দারা বলছেন বেশ কয়েক বছর ধরে অনেক সড়ক এমন কোনো মতে সংস্কার করে সময় কাটানো হচ্ছে। সিডিএ এবং ওয়াসার সঙ্গে সমন্বয় করে টেকসই সড়ক বানানোর তাগিদ তাদের। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামের বহদ্দার হাট ও মুরাদপুরে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান ও শহীদদের স্মরণে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপনের কাজ শুরু হয়েছে। সকালে অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম এর উদ্বোধন করেন। শহীদদের ত্যাগকে স্মরণ এবং আগামী দিনে যারা রাষ্ট্র শাসন করবেন তারা কেউ যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সেই চেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম সহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিচার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী 2টা আদালত গঠন করা হয়েছে, অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সেই ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। কেউ যেন কোনো ক্ষেত্র থেকে না প্রশ্ন তুলতে পারে যে এই বিচার প্রক্রিয়া সম্পর্কে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে চট্টগ্রামে মিছিল করেছে বিএনপি। এতে তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদ জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমান এর নেতৃত্ব দেন। বিক্ষোভ মিছিলটি সাগরিকা থেকে বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে হালিশহর নয়াবাজার মোড়ে গিয়ে শেষ হয়।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বালখাল এলাকায় ডাকাতিয়া নদীর বিভিন্ন স্থানে বালখেট থেকে টোলের নামে চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ করেছে বালখেট মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ডাকাতিয়া নদীর সাহেববাজার এলাকায় এই কর্মসূচি পালন করে বালখেট মালিক ও শ্রমিকরা। বিক্ষুব্ধদের অভিযোগ, ডাকাতিয়া নদীর বালখাল এলাকায় প্রতিটি বালখেট থেকে টোলের নামে 800 থেকে 3000 টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে একটি চক্র। চাঁদা না দিলে শ্রমিকদের উপর হামলার ঘটনা ঘটছে। এবার অন্য এলাকার খবর। ভোলায় মেঘনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে ইলিশা ফেরিঘাট। সকাল থেকে ঘাট পানিতে প্লাবিত হওয়ায় ফেরিতে যানবাহন ওঠানামা করতে পারছে না। নৌকা দিয়ে ফেরিতে উঠতে হচ্ছে যাত্রীদের। ভোলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসানুজ্জামান জানান, জেলার মেঘনা নদীর পানি বিপদসীমার 62 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এদিকে নোয়াখালীর উঁচু এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করলেও পৌরসভার নিচু এলাকাগুলো এখনো জলাবদ্ধ। সড়কগুলোতে পানি থাকায় গ্রামীণ যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে। দীর্ঘদিন জলাবদ্ধ থাকায় দুর্ভোগ বেড়েছে ফেনী জেলা সদর ও ছাগলনাইয়া নিম্ন অঞ্চলে। দেশের বিভিন্ন জেলায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে অনেকে। বরগুনায় 24 ঘন্টায় নতুন আক্রান্ত 71 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 193 জন। কুমিল্লায় ভর্তি হয়েছে 61 জন। এদের মধ্যে বেশিরভাগ আক্রান্ত হয়েছে জেলার দাউদকান্দি উপজেলায়। চাঁপাইনবাবগঞ্জে নতুন করে 35 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে 4 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নতুন করে চট্টগ্রামে ডেঙ্গু শনাক্ত হয়েছে আরও 9 জনের। এ নিয়ে চলতি জুলাই মাসে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছে 175 জনের। এছাড়া গত 24 ঘন্টায় যশোরে 7, নোয়াখালীতে 4 এবং মানিকগঞ্জে 2 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। যশোরের দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি শামসুর রহমান হত্যাকাণ্ডের 25 বছর পরও চিহ্নিত করা যায়নি হত্যাকারীদের। হত্যার বিচার না পাওয়ায় ক্ষোভ ও হতাশা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও স্বজনেরা। শামসুর রহমানের 25তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে কালো ব্যাজ ধারণ করে তারা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে প্রেস ক্লাবের যশোর সংবাদপত্র পরিষদ যশোর সহ বিভিন্ন সংগঠন। পরে প্রেস ক্লাবে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ব্যবহারিক নম্বর বোর্ডে না পৌঁছানোয় এসএসসি পরীক্ষায় ফেল করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মজিদিয়া আলিয়া মাদ্রাসার ভোকেশনাল শাখার 25 শিক্ষার্থী। একই কারণে যশোরে ফেল করা ভাতুরিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দেয়া 6টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের 48 শিক্ষার্থী সংশোধিত ফলাফলে পাশ করেছে। যশোর ও চাঁদপুর রিপোর্টারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মিয়ারাজ ইসলাম রানা যশোর সদর উপজেলার ভাতুরিয়া স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেন। গেল বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে 10টি বিষয়ের মধ্যে 8টিতে জিপিএ 5 পেলেও ফেলের খবর শুনতে হয় তাকে। আমি যখন প্রথমে আমার ফেলের রেজাল্টটা নিতে হয়েছে, আমাদের এলাকায় অনেক কিছু উত্তর দিতে হয়েছে, এতে অনেকে হতাশা, অনেক মান সম্মানের একটা বিষয় আছে না, যে আমাদের ক্লাস পাওয়ার পর একটা ছেলে ফেল করেছে। মিয়ারাজের মতো ভেঙে পড়ে ওই কেন্দ্রে পরীক্ষা দেয়া 6টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের 48 শিক্ষার্থীর সবাই একটি বিষয়ে ফেল করেছে। কারণ খুঁজতে গিয়ে জানা যায় কেন্দ্র থেকে রসায়ন ব্যবহারিক পরীক্ষার নম্বর পাঠানো হয়নি। পরে গতকাল সংশোধিত ফলাফলে 48 শিক্ষার্থী সবাই পাশ করেছে। জিপিএ 5 পেয়েছে মিয়ারাজ। রেজাল্টের পরে অভিভাবকরা অনেক আমাদের প্রতি খুব ক্ষোভ প্রকাশ করেছিল এবং আমরা এই কারণে খুব হতাশ হয়েছিলাম এবং এই রেজাল্ট আমরা কেউ মেনে নিতে পারিনি। কাগজপাতি বোর্ডে জমা দিয়েছি, কিন্তু হয়তো বোর্ডের ওয়েবসাইটে ম্যানুয়ালি মানে ওয়েবসাইটে আমাদের ওইগুলো কোনো কারণবশত ঢোকে নাই, যার কারণে ফলাফল তাদের প্রকাশিত হয় নাই নির্দিষ্ট দিনে। স্কুলের শিক্ষকদের প্রশ্ন, এমন ভুলের জন্য কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নিত? আমি মনে করি যে ওই কেন্দ্র আসলে একটু গাফিলতির পরিচয় দিয়েছে। তাদের অবশ্যই সিনসিয়ার হওয়া উচিত ছিল, দেখাও উচিত ছিল যে অন্তত কেন মানে এই বিষয়গুলো তারা নাম্বারগুলো এন্ট্রি হলো কিনা তারা দেখেনি কেন। এদিকে একই ধরনের ভুল হয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মজিদিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের ক্ষেত্রে। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেনিং বিষয়ের ব্যবহারিক নম্বর বোর্ডে না পৌঁছানোয় ফেল করেছে 25 শিক্ষার্থীর সবাই। স্যাররা বলছে যে এই নাম্বার বোর্ডে পাঠাইছে, এই নাম্বার আবার 1 সপ্তাহের ভিতরে আমাদের রেজাল্টে চলে আসবে। আমাদের যন্ত্র ছিল না নাকি প্রতিষ্ঠানে,
ওতে আমাদের যন্ত্র কিনে নিতে হবে, কিনে নিয়ে কাজ করতে হবে। আর নাকি যদি আমরা এটা করতে না চাই তাহলে 500 টাকা করে দিতে হবে। এখন আমরা কেউ টাকা দেই নাই। ফেল করা এই 25 শিক্ষার্থীর নতুন ফলাফল আগামীকাল প্রকাশ করা হবে বলে জানা গেছে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। সিলেট ও সুনামগঞ্জের 3টি সীমান্ত দিয়ে 55 জন বাংলাদেশিকে পুশিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। ভোর 4টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ ও জৈন্তাপুর উপজেলার শ্রীপুর এবং সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত দিয়ে তাদের পুশিন করা হয়। বিজিবি জানিয়েছে কোম্পানীগঞ্জে 19, জৈন্তাপুরে 13, গোয়াইনঘাটে 2 এবং সুনামগঞ্জে 21 জনকে আটক করা হয়। পুশিন হওয়া ব্যক্তিরা নিজেদেরকে যশোর, নড়াইল, সাতক্ষীরা, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানিয়েছেন। এদের মধ্যে 33 জন মহিলা, 12 জন পুরুষ এবং 10 জন শিশু আছে। দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে ভারতে টোস্ট বিস্কুট রপ্তানি করা শুরু হয়েছে। গেল 2 দিনে ওই স্থলবন্দর দিয়ে 10 টন টোস্ট রপ্তানি হয়। আকিজ বেকার্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এসব পাঠিয়েছে, আর আমদানি করছে ভারতের সোনাম এক্সপোর্টস নামের একটি প্রতিষ্ঠান। পণ্যটি রপ্তানির মাধ্যমে প্রায় 14,000 মার্কিন ডলার আয় হয়েছে। রপ্তানির ক্ষেত্রে ভারতীয় জটিলতা কমানো গেলে বন্দর দিয়ে রপ্তানি আরও বাড়বে বলে দাবি ব্যবসায়ীদের। বাগেরহাটে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা। দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে মাঠে এ মেলার আয়োজন করে সামাজিক বন বিভাগ। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আহমেদ কামরুল হাসান। বৃক্ষমেলা উপলক্ষে বের হয় শোভাযাত্রা, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। শোভাযাত্রা ও আলোচনা সভায় শিক্ষার্থী সহ নানান পেশার মানুষ অংশ নেন। আগামী 22 জুলাই শেষ হবে 7 দিনের এই বৃক্ষমেলা। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। এনসিপির মার্চটো গোপালগঞ্জের সমাবেশ স্থল ও গাড়ি ভাঙড়ে ভাঙচুর। ইউএনও পুলিশের গাড়িতে আগুন। শহরে 144 ধারা, পুলিশ, সেনা ও বিজিবি মোতায়েন। জুলাই শহীদ দিবসে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। রংপুরের শহীদ আবু সাইদের প্রতি শ্রদ্ধা। দ্রুততম সময়ে বিচার কাজ শেষ করার দাবি পরিবারের। এবং ব্যবহারিক নম্বর বোর্ডে না পৌঁছানো যশোর ও চাঁদপুরে এসএসসিতে 73 শিক্ষার্থী ফেল। যশোরে ফল সংশোধন, চাঁদপুরে কাল দেওয়া হবে সংশোধিত ফল। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।